হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজকে তোমরা যারা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের যে সেমিস্টার রয়েছে সেখান থেকে বাংলা বিষয় থেকে বেশ কিছুদিন ধরে কিন্তু আমি তোমাদের যে গদ্য সাহিত্য রয়েছে সেখান থেকে কিন্তু আলোচনা করছিলাম। আজকে আমি তোমাদের কাব্য সাহিত্য থেকে যে মাইকেল মধুসূদন দত্ত রয়েছে তার যে মেঘনাদ বধ যে কাব্য আছে, সেই মেঘনাদ বধ কাব্য দেখো স্ক্রিনে দেওয়াই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। মেঘনাদ বধ কাব্য সম্পর্কে কিন্তু আজ আমি আলোচনা করব এবং তোমাদের বুঝিয়ে দেবো। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলি, এর আগের দিন কিন্তু এই যে বাংলা কাব্য সাহিত্যে এই যে মাইকেল মধুসূদন দত্ত যে আছে তাকে কিন্তু শ্রেষ্ঠ কবি বলা হয়। তার সম্পর্কে কিন্তু বেশ কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি, আলোচনা করেছি এবং বুঝিয়ে দিয়েছি। সেটা যদি না দেখে থাকো অবশ্যই সেটা আগে দেখে আসবে, তারপরে কিন্তু এটা দেখবে, ঠিক আছে? তো আলোচনাটা আমি শুরু করছি। দেখো, প্রথমেই বলেছি আমি এই বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি, ঠিক আছে? শ্রেষ্ঠ কবি কিন্তু বলা হয় এই মাইকেল মধুসূদন দত্তকে। দেখো বলেছে যে বাংলা সাহিত্যে প্রথম শ্রেষ্ঠতম মহাকাব্য মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য। আমরা দেখব এই যে বাংলা সাহিত্যে প্রথম শ্রেষ্ঠ বা মহাকাব্য যে রয়েছে মধুসূদন দত্তের রচিত মেঘনাদ বধ কাব্যকে কিন্তু বলা হয়। আমরা দেখব তার শ্রেষ্ঠ আর কি কাব্য, এটা বলতে পারি শ্রেষ্ঠতম মহাকাব্য। দেখো বলেছে কাব্যটি 1861 খ্রিস্টাব্দে কিন্তু প্রকাশিত হয়েছিল। সালটা মনে রাখবে অবশ্যই, 1861 সালে কিন্তু এই মহাকাব্যটি প্রকাশিত হয়েছিল মেঘনাদ বধ। তারপরে বলা হচ্ছে এরপরে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পাদনায় 1862 খ্রিস্টাব্দে কিন্তু দুটি খণ্ড একত্রে কিন্তু প্রকাশিত হয়। আমরা দেখব এই যে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় যে আছে তার অনুপ্রেরণা বা তার সম্পাদনা 1862 খ্রিস্টাব্দে কিন্তু আমরা দেখব এই কাব্যটি কিন্তু আবার দুটি খণ্ডে বিভক্ত হয়েছিল। বলেছে মধুসূদন এ কাব্যের কাহিনী নিয়েছেন রামায়ণ থেকে। এর আগে কিন্তু আমি একটু সংক্ষেপে আলোচনা করেছিলাম এই মেঘনাদ বধ কাব্য সম্পর্কে। এই যে মেঘনাদ বধ কাব্য যে রয়েছে এর বিষয়টা এইটা কিন্তু আমরা দেখব এই যে মাইকেল মধুসূদন দত্ত যে রয়েছে সে কিন্তু নিয়েছিল এই যে রামায়ণ যে রয়েছে আমাদের অন্যতম পৌরাণিক যে ঘটনা আর কি কাহিনী, সেই রামায়ণ থেকে কিন্তু তিনি এই মেঘনাদ বধ কাব্যটি তৈরি করেছিলেন, কাহিনীটি নিয়েছিলেন। বলেছে মধুসূদন দত্তের প্রিয় চরিত্র ছিল রাবণ। আমরা দেখব এই যে মেঘনাদ বধ কাব্য রয়েছে এখানে মধুসূদন দত্তের প্রিয় যে চরিত্র সেটা কিন্তু রাবণ ছিল। কি বলেছে যে সেই দান্তিক রাবণ চরিত্রের হাহাকার কিন্তু মধুকবি এখানে তুলে ধরেছেন। আমরা দেখব সেই যে রাবণের যে হাহাকার, মেঘনাদ বধ যে কাব্য রয়েছে এখানে কিন্তু রাবণের যে হাহাকারটাই কিন্তু তিনি বড় করে বা শ্রেষ্ঠ করে তুলে ধরেছেন, ঠিক আছে? বলেছে এই কাব্যের ঘটনা 3 দুরাত্রি, বলছে 3 দিন দুরাত্রি। আমরা দেখব এই কাব্যের যে ঘটনা রয়েছে 3 দিন আর দুরাত্রির যে ঘটনা সেটা কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। বলছে কাব্যের সূচনায় বীর রসের কথা বললেও সমাপ্তি ঘটেছে করুণ রসে। আমরা দেখব যখন কাব্যটির সূচনা হয়েছিল তখন কিন্তু বীর রস কিন্তু এতে প্রকাশ পাচ্ছিল, কিন্তু শেষের দিকে আমরা দেখব যে করুণ রস রয়েছে, এই করুণ রস নিয়েই কিন্তু কাব্যটি শেষ হয়েছিল বা সমাপ্তি হয়েছিল। বলেছে যে রাবণ রাজার হাহাকার কাব্যে বড় হয়ে উঠেছে। আমরা দেখব এই যে রাবণ রাজার যে একটা হাহাকার, সেই হাহাকারটি কিন্তু তিনি কাব্যে বড় করে ফুটিয়ে তুলেছিলেন। তারপরে এই জায়গাটা তোমরা একটু মনে রাখবে, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। কাব্যটি কিন্তু 9টি স্বর্গে কিন্তু সমাপ্ত হয়েছে। আমরা দেখব এই যে মেঘনাদ বধ যে কাব্য রয়েছে মাইকেল মধুসূদন দত্তের, এই কাব্যটি 9টি স্বর্গে কিন্তু সমাপ্ত হয়েছে। তারপরে দেখো কি বলছে, এই কাব্যে মধুকবি রাবণ রাজার স্বদেশ রক্ষার বৃত্তান্ত কিন্তু ফুটিয়ে তুলতে অগ্রসর হয়েছিলেন। আমরা দেখব যে রাবণ রাজার স্বদেশ রক্ষা সেই বৃত্তান্তটি কিন্তু তিনি এখানে বড় করে ফুটিয়ে তুলেছেন। তারপরে কি বলছে, কাব্যের নাম হচ্ছে মেঘনাদ, মেঘনাদের নামে হলে মধুসূদনের দৃষ্টি কিন্তু রাবণের প্রতি ছিল। মানে যদি আমি একটু বলি, এই যে কাব্যটি, এই মহাকাব্যটির নাম হচ্ছে মেঘনাদ বধ। আমরা দেখতে পারি মানে কাব্যর নাম যদি মেঘনাদ বধ থাকে, ওই মেঘনাদ বধ কিন্তু আগেই হলো আমরা দেখব 6ষ্ঠ স্বর্গে কিন্তু এই মেঘনাদ বধের কাহিনী সমাপ্ত হয়ে গেছে। কিন্তু যেহেতু তার আসল উদ্দেশ্য ছিল রাবণ, সেই কারণে কিন্তু তিনি এই কাব্যটিকে আরও 3টি স্বর্গে এগিয়ে নিয়ে গেছিলেন। মানে তার আসল উদ্দেশ্য মেঘনাদ বধ নয়, নামটা মেঘনাদ বধ থাকলেও তার আসল উদ্দেশ্য ছিল রাবণের চরিত্র। সেটাই বলছে এই জন্য 6ষ্ঠ স্বর্গে মেঘনাদের মৃত্যুর পরেও আরও 3টি স্বর্গ কিন্তু বর্তমান ছিল। আমরা দেখব 6ষ্ঠ স্বর্গ,
প্রথমে বললাম 9টি স্বর্গ ছিল, এই 9টি স্বর্গের মধ্যে 6ষ্ঠ স্বর্গে কিন্তু এই মেঘনাদের মৃত্যু হয়ে গেছিল, কিন্তু তারপরেও কিন্তু আরও 3টি স্বর্গ কিন্তু রচনা করা হয়েছিল, সেটা ছিল রাবণের জন্য। কারণ এই যে মধুসূদন দত্ত তার আসল উদ্দেশ্য ছিল রাবণ, ঠিক আছে। এখানে সেটাই বলেছে যে পুত্র হত্যাকারীর প্রতিশোধ স্পৃহা এবং সন্তান হারানোর যে যন্ত্রণা লিপিবদ্ধ করতে মধুকবি কিন্তু 3টি স্বর্গ আরও রচনা করেছিলেন। মানে এই যে পুত্র হারা, ঠিক আছে, পুত্রকে হারানো, তারপরে সন্তান হারা যে স্পৃহা, সেটা যন্ত্রণা, সন্তান হারানোর যে যন্ত্রণা সেটাকে কিন্তু তিনি এখানে লিপিবদ্ধ করেছেন এই মেঘনাদ বধ কাব্যের। মানে রাবণের যে দুঃখময় হাহাকার যে চরিত্রটা, মানে তার যে সন্তান হারা যে আর কি চরিত্র, সেই সম্পর্কে কিন্তু সেটা তিনি এখানে ফুটিয়ে তুলেছেন। সেটাই কিন্তু পরের 3টি স্বর্গে তিনি রচনা করেছিলেন, কারণ তার যেহেতু আসল উদ্দেশ্য ছিল রাবণ, ঠিক আছে। তাই বলেছে মধুসূদন কাব্যের কাহিনী রামায়ণ থেকে নিলেও চরিত্র পরিকল্পনা নয়। আমরা দেখব চরিত্রটা হচ্ছে পরিকল্পনায়, ঠিক আছে। তিনি যদি আর কি কাব্যটা আমরা দেখব বা এই বিষয়টা দেখব রামায়ণ থেকে নিয়েছেন, কিন্তু তার আসল যে রাবণকে যে আর কি ক্যারেক্টারটা বা যেই বিষয়টা দিয়েছে সেটা কিন্তু আমরা দেখব পরিকল্পনায়, ঠিক আছে। তারপরে কি বলেছে মহাকাব্যিক উপস্থাপনায় বলেছে পাশ্চাত্যের সাহায্য কিন্তু তিনি নিয়েছিলেন। এই যে পাশ্চাত্য যে রয়েছে সেই পাশ্চাত্য সময়ের সাহায্যটা কিন্তু তিনি নিয়েছেন। তারপরে কি বলছে প্রমীলার সাহসিকতা, তারপরে সীতার সরমার বিলাপ, ঠিক আছে। তারপরে বলেছে বিভীষণের ধর্মরক্ষা, লক্ষণের জন্য রামের আত্মচিন্তা, এই সমস্ত বিষয়গুলি কিন্তু মধুসূদন দক্ষতার সঙ্গে কিন্তু ফুটিয়ে তুলেছেন। আমরা দেখব দক্ষতার সঙ্গে এই যে কি বলেছে বিভীষণের যে ধর্মরক্ষা, ঠিক আছে, লক্ষণের জন্য যে রাবণের আত্মচিন্তা, এই সমস্ত বিষয়গুলি কিন্তু তিনি দক্ষতার সঙ্গে কিন্তু এই মহাকাব্যটির মধ্যে কিন্তু তিনি তুলে ধরেছেন। তারপরে কি বলেছে এই কাব্য সম্পর্কে তাই অসিত কুমার বন্দ্যোপাধ্যায় কি লিখেছেন দেখো, এই যে মাইকেল মধুসূদন দত্ত এই মহাকাব্যটি যে রচনা করেছেন মেঘনাদ বধ, এই কাব্য সম্পর্কে তার রচনা সম্পর্কে যে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় আছে তিনি লিখেছেন যে মাইকেল যে অচল বা অটল শুভ সম্মুজ্জ্বল বলেছে ধবলগিরির যে অতুঙ্গ শৈলচূড়ার চিত্র অঙ্কন করলেন বাংলা সাহিত্যে কিন্তু তা একটা অভিনব, বলছে এটা বাংলা সাহিত্যে কিন্তু একটা নতুনত্ব বা একটা অভিনব। কি বলেছে যে কয়েক বছর এর প্রথম কয়েক ছাত্রে কিন্তু যুগের যে রসিক এবং নবীন পাঠক তা আমরা দেখবো কাব্যের কিন্তু নতুন প্রতিভার উদয় হয়েছে এবং দল ছাড়া কুলহারা এক মহিমার কিন্তু আসেন। আমরা দেখবো এই যে দল ছাড়া বা কুলহারা যা পাঠকদের মনকে কিন্তু খুবই আর কি তাদের কিন্তু দৃষ্টি কিন্তু আকর্ষণ করেছে। আমরা দেখবো তার এই যে মেঘনাদ বধ কাব্য রয়েছে এই কাব্যটির মধ্যে। তো আজকে এই যে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য, এই কাব্য সম্পর্কে আমি সংক্ষিপ্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু আলোচনা করলাম। আলোচনাটি আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস হয়, তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু অনলাইনে ক্লাস করানো হয়। তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।